আসসালামু আলাইকুম, ফারহানা জামান টিউলিপ স্বাগত জানাচ্ছি এনটিভি সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন। এছাড়াও থাকছে লেবাননে ইসরায়েলি হামলার খবর। হামলায় একদিনেই নিহত হয়েছেন শতাধিক মানুষ। আগ্রাসীদের পাল্টা জবাব দিতে শুরু করেছে ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ। এবারে পুরো খবর। স্বৈরাচারের পতন হয়েছে বলেই সকল বিপদ কেটে যায়নি, এখনও বিপদ রয়েছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অর্থনৈতিক মুক্তির সংগ্রামেও জয় পেতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে গ্রাম পর্যায়ে প্রত্যেক পরিবারকে নিত্যপণ্য সহজলভ্য করতে ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি। কিশোরগঞ্জে এক গণসমাবেশে তিনি বলেন, শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে সবাইকে যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। হাসান মাহমুদের রিপোর্ট। প্রায় 10 বছরের ব্যবধানে কিশোরগঞ্জে কোনো সমাবেশে তারেক রহমানের যুক্ত হবার খবরে কানায় কানায় পরিপূর্ণ পুরাতন জেলা স্টেডিয়ামের মাঠ। ছাত্র জনতার অভ্যুত্থানে নিহতদের পরিবার ও আহতদের মাঝে দেয়া হয় সহযোগিতা। পরে সমবেত জনতার উদ্দেশ্যে দেয়া বক্তব্যে তারেক রহমান বললেন, স্বৈরাচারের প্রেতাত্মারা এখনো রয়ে গেছে, তাই সতর্ক হতে হবে। স্বৈরাচারের কিছু প্রেতাত্মারা কিন্তু এখনো দেশে রয়ে গিয়েছে। স্বৈরাচারের পতন হয়েছে বলেই সকল বিপদ কেটে যায়নি, এখনো সামনে বিপদ আছে। এমন কোন পরিস্থিতির উদ্ভব যেন না হয় যাতে করে কোন ষড়যন্ত্র করার সুযোগ পায়। বাংলাদেশের মানুষের কাছে জবাবদিহিমূলক একটি সরকার যারা বাধ্য থাকবে জনগণের কাছে, এবং সেজন্যই সেই অধিকার প্রতিষ্ঠিত করতে হবে ভোটের মাধ্যমে, এবং সেই অধিকার প্রতিষ্ঠিত করতে হবে জনগণের মাঝ থেকে। জনগণের জন্য সেই অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে যে কোনো মূল্যে। কিশোরগঞ্জের কৃষি ও মৎস্য সম্ভাবনাকে কাজে লাগানোর কথা উল্লেখ করে তারেক রহমান জনগণের ভোটে ক্ষমতায় গেলে জনগণের জন্যই তার একটি পরিকল্পনার কথা তুলে ধরেন। আমরা রাষ্ট্রের পক্ষ থেকে একটি ফ্যামিলি কার্ড দিব। গ্রাম থেকে শুরু করে থানা জেলা পর্যায় পর্যন্ত একটি পরিবারের মাসিক যে প্রয়োজনীয় খাদ্যদ্রব্য যেগুলো প্রয়োজন, তার মধ্যে কিছু সংখ্যক খাদ্যদ্রব্যের একটি নির্দিষ্ট পরিমাণ সহযোগিতা করার জন্য, যাতে করে প্রত্যেকটি পরিবার মাস শেষে রাষ্ট্রের এই সহযোগিতা পেলে কিছুটা হলেও তাদের স্বস্তি বোধ হয়। শহীদদের আত্মত্যাগকে শ্রদ্ধা জানিয়ে সবাইকে তা ধরে রাখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান। বলেন, জয় পেতে হবে অর্থনৈতিক মুক্তিরও। রাজনৈতিক ক্ষমতা অর্জন, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা, পাশাপাশি আমাদেরকে বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির সংগ্রামেও জয় যুক্ত হতে হবে। বেগম খালেদা জিয়ার মতো তারও বাংলাদেশ ছাড়া কোনো ঠিকানা নেই বলে উল্লেখ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় ও প্রান্তিক নেতারাও। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের পথে রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ভোর ৫টায় কাতার এয়ারওয়েজের নিয়মিত ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। স্থানীয় সময়ে সোমবার রাত 10:30টায় নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অবতরণের কথা রয়েছে। মঙ্গলবার ডক্টর মোহাম্মদ ইউনূস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এছাড়া আগামী ২৭ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। পাশাপাশি তিনি মালদ্বীপের প্রেসিডেন্ট এবং নেদারল্যান্ডস, নেপাল ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ও জাতিসংঘ মহাসচিবের সাথে বৈঠক করবেন। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, কোনো প্রতিহিংসা নয়, জুলাই অগস্টের হত্যাকাণ্ড ও মানবতা বিরোধী অপরাধের বিচার নিশ্চিত করতেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন ও ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হচ্ছে। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে অনুষ্ঠিত ট্রাইব্যুনাল আইন সংশোধনে আইন মন্ত্রণালয় ৮টি খসড়া প্রস্তাবনা উপস্থাপন করে, যার উপর বক্তারা তাদের মতামত তুলে ধরেন। হাসান জাভেদের রিপোর্ট। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনকে সময়োপযোগী করতে এই মতবিনিময় সভার আয়োজন করে আইন মন্ত্রণালয়।
সভার শুরুতে 8টি প্রস্তাবিত খসড়া সংশোধনী উপস্থাপন করা হয়, যার মধ্যে রয়েছে কোনো রাজনৈতিক দল এই আইনের অধীনে অপরাধ করলে এবং তা প্রমাণ হলে সেই দলের রাজনৈতিক কার্যক্রম 10 বছরের জন্য নিষিদ্ধ করা, ট্রাইব্যুনালের বিচার কাজ ভিডিও এবং অডিও রেকর্ডিংয়ের সুযোগ থাকা, ট্রাইব্যুনাল চাইলে শুনানি সরাসরি সম্প্রচার করতে পারবে, অভিযুক্ত ব্যক্তি চাইলে তার পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগ করতে পারবে। পরে এসব প্রস্তাবনার উপর মত দেন বক্তারা। যারা আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে, আমাদের সংবিধানের মৌলিক কাঠামোকে ধ্বংস করেছে, যারা গুরুতর নির্বাচনী অপরাধ করেছে, আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করেছে, আমাদের সংবিধান লঙ্ঘন করেছে, তাদের বিরুদ্ধে এই আইন প্রয়োগ হওয়া দরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের কিছু সীমাবদ্ধতার কথাও তুলে ধরেন কেউ কেউ। এফআইআর হচ্ছে 154-এ, আর কগনাইজেন্স নিচ্ছেন 190-তে সিআরপিসিতে। তাহলে ওই এফআইআর এর বেসিসে আপনি কি করে ইনভেস্টিগেশন করাবেন, ওই এফআইআর এর বেসিসে কি করে কগনাইজেন্স নেবে ম্যাজিস্ট্রেট? আইদার 23 আপনি অ্যামেন্ডমেন্ট করবেন অথবা 8, 7, 8, 9, 10 এই কয়টা জায়গায় অ্যামেন্ডমেন্ট করতে হবে। মৃত্যুদণ্ড নিয়ে আমাদের দেশে সেন্টিমেন্ট আছে, এটা আমার মনে আছে। আগে যখন ট্রাইব্যুনালে বিচার হচ্ছিল তখন আমরা অনেকে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে ওই সময়ই বলেছি। এখন কিন্তু একই ধরনের সেন্টিমেন্ট, অন্য ভিকটিমস বাট সেম সেন্টিমেন্ট। সো আই থিঙ্ক যখন আপনারা আইন তৈরি করবেন, সেন্টিমেন্টের কাছে কিন্তু কাবু হওয়া যাবে না। সবশেষে আইন উপদেষ্টা বলেন, প্রসিকিউশন এবং তদন্ত সংস্থা পুনর্গঠন করা হয়েছে, শীঘ্রই ট্রাইব্যুনালে বিচারপতি নিয়োগ দেওয়া হবে। আমরা এখানে কোনো প্রতিশোধ চাওয়া, কোনো প্রতিহিংসা এটা না, আমরা সুবিচার চাই। এটার প্রতিফলন আপনারা আমাদের বিচার কার্যের মধ্যে দিয়ে দেখবেন। আমরা সর্বোচ্চভাবে চেষ্টা করব শুধুমাত্র আগের যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল একটা বিচার যে আছে সেটার চেয়ে তো অবশ্যই অনেক গুণ ভালো, নিরপেক্ষ, গ্রহণযোগ্য বিচার হবে। এই খসড়া প্রস্তাবনাই শেষ নয়, সব পক্ষের মতামত নিয়ে আইনটি সংশোধন করা হবে বলেও জানান আইন উপদেষ্টা। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। পাহাড়ি ও বাঙালি সংঘাতের পর খাগড়াছড়ি ও রাঙামাটির পরিস্থিতি ধীরে ধীরে শান্ত হয়ে আসছে। খাগড়াছড়ি ও রাঙামাটিতে 2 জন নিহতের ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে। এদিকে খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে 72 ঘণ্টা সড়ক ও নৌপথ অবরোধের শেষ দিন আজ। অবরোধের কারণে সাজেকে বেড়াতে গিয়ে 3 দিন ধরে আটকে রয়েছেন প্রায় 1,500 পর্যটক। তবে অবরোধের কোনো প্রভাব নেই বান্দরবানে, যান চলাচল স্বাভাবিক আছে। শনিবার সকাল 6টা থেকে CHT ব্লকেড নামে এই অবরোধ শুরু হয়। এর আগের দিন বিক্ষুব্ধ জুম ছাত্র জনতার ব্যানারে কর্মসূচির ডাক দেওয়া হয়। শহরের মোড়ে মোড়ে আইন শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার রয়েছে। পরিস্থিতি উন্নতি হওয়ায় খাগড়াছড়ির পর রাঙামাটিতে 144 ধারা প্রত্যাহার করা হয়েছে। সম্প্রতি পাহাড়ি ও বাঙালিদের 2 পক্ষের সংঘর্ষের ঘটনায় রাঙামাটি ও খাগড়াছড়িতে 4 জন নিহত হয়। এই ঘটনায় আহত হন অন্তত 72 জন। বাঙালিদের ওপর পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর হামলা ও হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেছে ঢাকায় অবস্থানরত পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বাঙালি ছাত্র জনতা। জাতীয় প্রেসক্লাবের সামনে পাহাড়ি সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে তারা এই দাবি জানান। পাহাড়ে বসবাসরত বাঙালিদের অভিযোগ, আন্তর্জাতিক শক্তির মদদে সুপরিকল্পিতভাবে একটি গোষ্ঠী পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। পাহাড়ে দীর্ঘদিনের সম্প্রীতি নষ্ট করে কিছু সশস্ত্র গোষ্ঠী দাঙ্গা লাগানোর চেষ্টা চালিয়েছে বলেও অভিযোগ করেন তারা। দীর্ঘদিন ধরে যেসব সন্ত্রাসী পাহাড়ে হত্যা, লুটতরাজের সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবিও জানান পাহাড়ের বাঙালিরা। যে কাজ করলে পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের সাথে থাকবে, বাংলাদেশের 18 কোটি মানুষ একসাথে থাকতে পারবে, সেই মেসেজটা হচ্ছে আপনাদের ছড়ানো উচিত। কোন বাধাগুলো আমাদেরকে হচ্ছে পার্বত্য চট্টগ্রামে একসাথে থাকতে দেয় না, কি কোন কোন সমস্যার কারণে পার্বত্য চট্টগ্রামকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার জন্য যে একটা ষড়যন্ত্র চলতেছে, ওই বয়ানটা সামনে আনতেছে। এই ব্যাপারটা আপনাদেরকে বুঝতে হবে। যারা হচ্ছে যে পার্বত্য চট্টগ্রাম থেকে বিভিন্ন সম্প্রদায়ের মানুষটা শিক্ষিত হচ্ছেন, ভাই আপনারা এক কথায় যদি মোটা দাগে বলতে চাই, আপনারা হেড স্পেস ছড়াচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তফাজ্জল নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় আরও বেশ কয়েকজনের জড়িত থাকার তথ্য প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ। সকালে গোয়েন্দা পুলিশের মিডিয়া সেন্টার ব্রিফিংয়ে এই তথ্য জানান ডিএমপির মুখপাত্র তালিবুর রহমান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে বাকিদের গ্রেফতারে অভিযান চলছে। কারা কী কারণে এই যুবককে হত্যা করলো এ বিষয়েও জানার চেষ্টা হচ্ছে বলে জানান তিনি। এ সময় মোহাম্মদপুরে হত্যার সঙ্গে জড়িত একজন আসামিকে গ্রেফতারের তথ্যও দেন তিনি। চলমান অবৈধ অস্ত্র উদ্ধারে গুলশান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
গণমাধ্যম সংস্কারে আগামী সপ্তাহে কমিশন গঠন হতে পারে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। আজ রাজধানীর চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের উদ্যোগে সংবাদপত্রের অংশীজনদের সাথে আলোচনা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। এ সময় উপদেষ্টা বলেন, গণমাধ্যমের স্বাধীনতার নামে ফ্যাসিস্টদের উদ্দেশ্য হাসিল করা যাবে না। জুলাই গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদের পক্ষে যারা কাজ করেছেন তিনি সাংবাদিক বা কবি হলেও বিচারের আওতায় আনা হবে। তবে কেউ যেন হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করা হবে বলেও জানান তিনি। বলেন, আলোচনার মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতা জারি রাখা হবে। সংবাদকর্মী অনেকেই আন্দোলনের বিপক্ষ ছিল, ফ্যাসিবাদের পক্ষেই তারা কাজ করেছে এবং আমি এর আগেও এটা স্পষ্ট করেছি যে ফ্যাসিবাদের পক্ষে যারাই কাজ করুক না কেন, এই গণহত্যায় যারাই উস্কানি দিয়ে থাকুক না কেন, তাদের বিচার হবে। সে সাংবাদিক না কবি না সাহিত্যিক, এটা বিবেচনায় আমরা নিব না। আবার একই সাথে কোনো সাংবাদিক বা যে কেউ তার সাথে যদি ইনজাস্টিস করা হয়, তার প্রতি যদি অবিচার করা হয়, সেই বিষয়টিও আমরা দেখব। ন্যূনতম মজুরি বাড়ানো সহ বিভিন্ন দাবিতে আশুলিয়া ও গাজীপুরে বিক্ষোভ করেছেন গার্মেন্টস শ্রমিকরা। এতে মহাসড়কে ব্যাপক যানজটে দুর্ভোগে পড়েন যাত্রীরা। উদ্ভূত পরিস্থিতিতে মালিকপক্ষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে আরও কয়েকটি কারখানা। এ নিয়ে অর্ধশতাধিক কারখানা বন্ধ করা হলো। বকেয়া বেতন পরিশোধ, ন্যূনতম মজুরি বাড়ানোর দাবি সহ বিভিন্ন দাবিতে সকাল থেকেই অশান্ত হয়ে ওঠে শিল্পাঞ্চল আশুলিয়া। 2 মাসের বকেয়া বেতনের দাবিতে নরসিংহপুর এলাকায় জেনারেশন নেক্সট গার্মেন্টসের শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে সেনা ও পুলিশ সদস্যরা ক্ষুব্ধ শ্রমিকদের সরিয়ে দেন। শ্রমিকদের অভিযোগ, 2 মাসের বকেয়া বেতন 15 সেপ্টেম্বরের মধ্যে দেবার কথা থাকলেও কর্তৃপক্ষ তা দেয়নি। উদ্ভূত পরিস্থিতিতে জিরাবো, নরসিংহপুর, জামগড়া এলাকায় বৃহৎ কয়েকটি পোশাক কারখানায় ফের অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এ নিয়ে অর্ধশতাধিক কারখানা বন্ধ ঘোষণা করা হলো। এছাড়া গাজীপুরের বাঘের বাজার এবং টঙ্গীর কয়েকটি স্থানে ঢাকা ময়মনসিংহ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। যানজটে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এদিকে ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে কালিয়াকৈর থেকে 6 জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী বলেছেন, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে পর্যদস্ত বাংলাদেশকে এগিয়ে নিতে সবাইকে একসাথে কাজ করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের জনকল্যাণমূলক কাজে সবাইকে সহযোগিতা করতেও তিনি আহ্বান জানিয়েছেন। রোববার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের পার্টি হাউসে এনটিভি পরিবারের আয়োজনে নিউ ইয়র্কে কর্মরত এবং জাতিসংঘের অধিবেশনে সামনে রেখে যাওয়া সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির দেওয়া বক্তব্যে এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী এসব কথা বলেন। সাংবাদিক ফরিদ আলমের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ব্যবসায়ী লুৎফর রহমান বাদল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী। স্বৈরাচার শেখ হাসিনার নিপীড়ন, নির্যাতনের মুখে সাংবাদিকরা কিভাবে প্রাণ বাঁচাতে বিদেশ পালিয়েছিলেন তা নিয়েও সভায় কথা বলেন সাংবাদিকরা। সংগ্রামী যারা নেতৃত্ব দিয়েছেন, আমাদের সন্তানতুল্য ছাত্র জনতা, সবাইকে আমার নিজের এবং সবার দেশবাসীর পক্ষ থেকে আবারও কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। আমাদের গৌরবের বিষয়, ইউনূস ভাই আমাদের দায়িত্ব নিয়েছেন। ওনার মতো একজন ব্যক্তিত্ব পাওয়াটাও ভাগ্যের বিষয়। তার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমাদের উচিত হবে, আমরা যেখানে যে অবস্থায় থাকি, যার যার অবস্থান থেকে সরকারকে সহযোগিতা করা। ওনারা যেন সুন্দরভাবে দেশকে একটি গণতান্ত্রিক সরকারের কাছে হস্তান্তর করতে পারেন। সাংবাদিক হোক, ব্যবসায়ী হোক, রাজনীতিবিদ হোক বা কবি সাহিত্যিক হোক, যেই হোক, যে যা করেছে তার বিচার হওয়া উচিত। বিচার না হলে তো আমরা পরবর্তীতে আবার যে গ্রুপ আসবে তারা একই কাজ করবে। এবং এই বিচারে সবার বিচারটা যেন স্বচ্ছ হয়, এটা খেয়াল রাখা যে ওনারা ভুল করেছে আবার আমরাও ভুল করে তাদেরকে বিচার করবো, এমন না হয়। যে যে অন্যায় করেছে তার বিচার হওয়া উচিত এবং সেই জায়গায় সত্য বিচারের পক্ষে আমাদের সবাই সহযোগিতা করা উচিত। নগদ নিবেদিত অর্থনীতির খবর। দেশের বাণিজ্যিক 9টি ব্যাংকের চলতি হিসেবের তারল্য ঘাটতি 18,000 কোটি টাকা ছাড়িয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই 9 ব্যাংক হল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, কমার্স ব্যাংক, পদ্মা ব্যাংক ও আইসিবি ইসলামী ব্যাংক। সোমবার কেন্দ্রীয় ব্যাংক জানায়, এই 9টির মধ্যে ন্যাশনাল ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও কমার্স ব্যাংক তারল্য সংকট কাটাতে গ্যারান্টি চুক্তি সম্পন্ন করেছে। এছাড়া চুক্তি করতে বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন
করেছে ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।